মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের শিক্ষক। মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের একটা স্কুল মধুরকুল হাই স্কুল। এই যে 22 তারিখে হাইকোর্টের একটা রায় বেরিয়েছে আর কি, অমানবিক রায় বলা চলে আর কি। সেই রায়ে পশ্চিমবঙ্গের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল, যেটা ব্রেকিং নিউজ বলছে, চাকরি বাতিল, পুরো প্যানেল বাতিল। তো সেই বাতিলের তালিকায় আমাদের স্কুলেরও বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আছে, তার মধ্যে একজন সারোয়ার জাহান বিশ্বাস। আমরা আজকে ভোটের ট্রেনিং করতে এসেছি লালবাগে, ইলেকশন ডিউটি আর্জেন্ট, এরাও ট্রেনিং করতে এসছে আর কি। তো সেই এসে আমরা এই আমবাগান এবং পাশেই ভাগীরথী নদী বয়ে গেছে। তো আমি সারোয়ারের কাছ থেকে আমি একটা প্রসঙ্গে বলি সারোয়ার সম্পর্কে। তো মধুরকুল স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা বা যারা ছাত্রছাত্রী বা যে সমস্ত অভিভাবকগণ দেখবেন, তারা সারোয়ারকে খুব ভালো করে চেনে। সারোয়ারের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, আমি সেই মানুষটাই না, যোগ্য নয় প্রশ্ন, কারণ সারোয়ার নিজে বিশ্বভারতী থেকে পিএইচডি করছে, ও নেট স্লেট কোয়ালিফাইড। তো এরকম আর কি। তো এবং অসাধারণ অঙ্ক করায় আর কি, সেটা আমার বলার অপেক্ষা রাখে না আর কি, যারা ছাত্ররা জানবে। তো এই সমস্ত আমাদের স্কুলে সবাই যোগ্য আর কি। তো এই সমস্ত যদি প্রশ্ন যখন ওঠে আর কি, তখন খারাপ লাগে এবং ওরাও হয়তো ভাবছে যে কী থেকে কি হয়ে গেল আর কি। তো সারোয়ারের কাছ থেকে আমরা একটু জেনে নেবো আর কি, যে এই চাকরিটা কেমন করে হলো, ওর ব্যাকগ্রাউন্ড, ও কোথা থেকে পড়েছে, এই সমস্তটা সারোয়ার কাছ থেকে। তো পরিচয় করে দিই, সারোয়ার জাহান বিশ্বাস। তো সারোয়ার, তোমার বাড়ি কোথায় আগে বলো আর কি। নমস্কার দর্শকবৃন্দ, আমার বাড়ি চরনবীনগঞ্জ, থানারপাড়া থানা, করিমপুর অঞ্চলে। করিমপুর অঞ্চলে। তোমার মাধ্যমিক কোন স্কুলে? আমার মাধ্যমিক নতিডাঙ্গা অমিয় স্মৃতি বিদ্যালয়, নতিডাঙ্গার পাশেই মানে স্কুলটা আমার। নেক্সট আমি এইচএস, যেটা উচ্চ মাধ্যমিক, জগন্নাথ হাই স্কুল করিমপুর থেকে পড়েছি। করিমপুরে থাকতে তুমি? করিমপুরে তখন। তারপরে তুমি কোথায় গেলে? তারপরে অঙ্ক নিয়ে তুমি পড়েছো আর কি? হ্যাঁ, অঙ্কটা আমি প্রথম থেকে ছেলেবেলা থেকে খুব ভালোবাসি। তো অঙ্ক নিয়েই পড়াশোনা করব এবং বিশ্বভারতী থেকে পড়াশোনা করব, বিএসসি এবং দুটো ওখানে। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠান। তো ওখানে আমার মানে প্যাশান ছিল যে হ্যাঁ ওখানেই চেষ্টা করব। তো পরীক্ষাও দিয়েছিলাম ওখানে, আমাদের সেই সময় পরীক্ষা নিয়ে অ্যাডমিশন হতো, পরীক্ষা নিয়ে অ্যাডমিশনও দিয়েছিলাম, পরীক্ষা পাসও করেছিলাম, ওখানে অ্যাডমিশন নিয়েছি। দিয়ে 3 বছর গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, বিএডও ওখান থেকেই করেছি। বিএড ওখান থেকে করেছি আর কি। পরবর্তী বিএডের সময় আমি যখন বিএড করছিলাম, তো সেই সময় খুব প্রিপারেশান নিয়েছিলাম নেটের জন্য। তো আমি নেটটাও কোয়ালিফাই করেছিলাম। আবার বিশ্বভারতীতেই সে মায়া কাটাতে পারিনি, তো বিশ্বভারতী থেকে আবার সেই পিএইচডি শুরু করেছিল আর কি। তারপরে নেক্সট জার্নিটা আমাদের হচ্ছে স্কুলিং, মানে তুমি প্রথমে এসএসসি কোনটা দিয়েছিলে? 16 সাল না তার আগে দিয়েছিলে? তার আগে দিইনি, আমি মাদ্রাসায় এর আগে একবার দিয়েছিলাম। সেটা তখন আমি মাস্টার্স করছিলাম, প্রিপারেশন সেরকম ছিল না, সেটা যে হয়নি। কিন্তু পরবর্তীতে যেটা টেট বা হচ্ছে আপনার 11, 12, 9, 10 এই পরীক্ষাগুলো দিয়েছিলাম এবং সবগুলোতেই পাস করেছিলাম। 9, 10-এ তো ডাইরেক্ট প্যানেলই ছিলাম, নাম আমার ছিল এম প্যানেল ছিল। মানে এই 9, 10 পেয়েছে, আবার 11, 12 তোমার হয়ে দুটোতেই হয়েছিল। যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেই না আর কি। এবং তুমি 11, 12 তুমি জয়েন 11, 12 আমি জয়েন করি। পিএইচ ওইস যে ক্যাটাগরি হয়, অনেকগুলো ক্যাটাগরি, মেল ফিমেল, তারপরে পিএইচ ওইস যেগুলো হয়, পিএইচ ওইস অনেকে 10 জন পিএইচ, মানে একটু বলে দাও। ফিজিক্যালি আমি চ্যালেঞ্জ আছি, আমার পায়ে সমস্যা আছে একটু। তো আমি পিএইচ ওইস এর, আমি এক প্রসঙ্গে বললি, ও ফিজিক্যালি চ্যালেঞ্জ বলে ও কিন্তু ক্রিকেট খেলে, আমাদের টিমের সদস্য, এবং মানসিক দিক থেকে সারোয়ার প্রচন্ড শক্তিশালী আর কি, প্রচুর শক্তিশালী। বলো তুমি। তো ওখানে আমি ওয়েটিং 1 থেকে আমার মানে জবটা হয়, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 28 তারিখে জব হয় 2018 সালে। তুমি তো প্রথম আমাদের স্কুলে আসোনি, অন্য স্কুলে ছিলে। তখন আমি কোথায় জয়েন করেছি? ধুলিয়ানের কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন, খুব নামকরা স্কুল, সেখানে আমি পড়াতে শুরু করি। সেটা আমার মানে চাকরির জীবনের সূচনা ওখানে। তো ওর প্রতি একটা ভালোবাসাও আছে, সেটা প্রথম স্কুল বলে। তারপরে নেক্সট আমি 11 তারিখে জয়েন করি, 2021 সালের জানুয়ারি মাসের 11 তারিখে আমাদের আমিনুল হক বিশ্বাস মহাশয়, ওনার আন্ডারে আমি। না, এবার মধুরকে তুমি কি নতুন করে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আর কি আসি। মানে দেবানিকের সাথে তোমার, দেবানিক বিশ্বাসের সঙ্গে তোমার মিউচুয়াল ট্রান্সফার নিয়ে। দেবানিকও কি 16 সালের? হ্যাঁ, উনি আমাদের সঙ্গে ওই প্যানেলে, একই প্যানেলে আর কি। আমি দেবানিক সম্পর্কে বলি, এর সম্পর্কে বলি, এদের সত্যি মানে অঙ্কর প্রতি প্যাশান বা অঙ্ক মানে প্রশ্ন, এবার এগুলোকে যদি মানে অবিশ্বাস করা হবে, মানে এত যোগ্য, এত যোগ্য, মানে আমার বলাটা মানে যোগ্যতার পরিচয় ওরা পরীক্ষাতে দিয়েছে। কোনো মানুষকে বললো কি বললো না, তাতে কোনোতে যায় আসে না।
ওদের তখনকার মাপকাঠি কি ছিল, এসএসসি পরীক্ষা দিতে হবে, টেট পরীক্ষায় পাশ করতে হবে, এবং আমার সাবজেক্টে আমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা তুমি উত্তীর্ণ, কিন্তু সরাসরি উত্তীর্ণ। একদম একদম ঠিক। তো এখানে যোগ্য অযোগ্য যে ব্যাপারটা আমি বলি, যোগ্য মানে এখানে ব্যাপারটা এরকম নয়, যোগ্য অনেকেই আছি আমরা, যারা পাশ করেছি তারাও যোগ্য আছি, পাশ করিনি তারাও যোগ্য আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা মাপকাঠি মানদণ্ড থাকে, যে এই কাট অফ মার্কস এত থাকলে তুমি ইন্টারভিউ ডাক পাবে। তুমি ইন্টারভিউ যে মার্কসটা আছে, একাডেমিক মার্কস আছে, তুমি পরীক্ষার যে নাম্বারগুলো পেয়েছো সেগুলো টোটাল যোগ করে আমার যেটা মানে হবে, আমি তার একটা মিনিমাম কাট অফ মার্কস আসে, এত থেকে এত আমার প্রথম এমপ্যানেলে আসবে, পরে ওয়েটিংয়ে থাকবে, তারপরে ফেজ আসে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এভাবে পরপর হবে। তো সেই মানদণ্ডে পাস করেছি। হ্যাঁ, যে মানদণ্ডে যে মানদণ্ড ছিল, একটা মানদণ্ড ছিল আর কি, সেই মানদণ্ড তুমি পাস করেছো, এটাই বক্তব্য। যে ওই মানদণ্ড আমার মতো অনেকেই যদি কাট অফ হতো তাহলে সেইটাই তুমি চেষ্টা করতে, সেই কাট অফে যাওয়ার চেষ্টা করতে আর কি, যেরকম আর কি। যেমন ধরো বিশেষ পরীক্ষা গেলে প্রিলি হয়, মেন হয়, সেই যোগ্যতা তখন তাদের রেডি থাকে তারা, যে আমাকে পাস করতে হবে আর কি। কাউকে পার্সোনালি হার্ট করতে চাই না, হ্যাঁ অনেকের যোগ্যতা আছে, কোনো পরীক্ষার সিচুয়েশন, বাজে পরিস্থিতি, বাজে পরিবেশ না হতেই পারে, কিন্তু পরে হয়তো হতো, কিন্তু সেই সুযোগটা আমাদের কিন্তু নেই। আমি কথাটা বলতাম না হয়তো যে যোগ্য অযোগ্য, এই কথাটা নিয়েই আসতাম না, কেননা যোগ্য প্রমাণ করার জন্য সুযোগটা পাক, সেই সুযোগটা আমরা পাচ্ছি না। তো এখন যেটা শুনলাম, আপনারা সবাই জানেন যে আমাদের মহামান্য আদালত তো একটা মানে অর্ডার বের করেছেন, যে ওই 2016 সালের যে প্যানেলের যে লিস্ট, যতজন নাম আছে সবাই যারা মিসম্যাচ করেছে, যাদের নাম্বার, আর তাদেরকেও বাদ দিয়েছে, এবং ওই প্যানেলে যারা জব পেয়েছে তাদেরকেও বাদ দেওয়া হয়েছে। সুতরাং গোটা প্যানেলটাই বাদ দেওয়া হয়েছে। তো এখন একটা খুব ভয়ানক একটা পরিস্থিতি, এই ভয়ানক পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামাল দেব বা সামলাবো সেটাই মানে বুঝে উঠতে পারছি না। কেননা ধরুন যে আমি আমার সমস্যায় আছি, ঠিক আছে, কিন্তু গোটা শিক্ষক সমাজ যাদের ওই প্যানেলে নাম আছে, জব করছে নিট অ্যান্ড ক্লিনভাবে, তারা কেউ হয়তো ইএমআই করেছে, একটা ফ্ল্যাট নিয়েছে, তার ওই স্বপ্ন আছে, তো সে চালাচ্ছে। কেউ অনেক মহিলা যারা আছেন তারা বিয়ে শাদী করেছে, ছেলে বউ বাচ্চা মানে ছেলেপিলে আছে, বাড়িতে স্কুলে কাজ করছে, বাড়িতে কাজ করছে, রান্নার কাজ করছে। যদি পরবর্তীতে পরীক্ষার কথা বলাও হয় যে পরীক্ষায় আবার আর মানে মাপকাঠি করা হবে, বসতে হবে, তো সেক্ষেত্রে তারা কিভাবে সময় বের করবে আমাকে একটু বলবেন কেউ, যে তারা তো পরীক্ষায় বসার মতো সিচুয়েশন নেই, 6-7 বছর অভ্যাস নষ্ট হয়ে গেছে, কিন্তু একটা অভ্যাস নষ্ট হয়ে গেছে, পড়াশোনা থেকে অনেকটাই ডিটাচেজ আছে আর কি। হ্যাঁ, তোমার পরিবারে আমার পরিবারে আমি, আমার বাবা মা, আমরা 3 ভাই, আর বাড়িতে বিয়ে বউ বাচ্চা আছে, আমার ভাইও বিয়ে শাদী করেছে, তো আমরা টোটাল 10 জন মতো প্রায়। ওই পরিবারের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে আর কি, অনেকটাই আর কি। হ্যাঁ, মানে এই যে জব পাওয়ার আগে টিউশন পড়াতাম, যখন পিএইচডি করতাম আমি বিশ্বভারতীতে, তখন আমি পিএইচডি করতাম এবং আমি টিউশন পড়াতাম। ওই টিউশনের পয়সা দিয়ে মানে এটা বলতে বাধ্য হচ্ছি যে এখানে যোগ্য অযোগ্য এটা প্রমাণ করার জন্য নয়, বা মানে ইমোশনালি যে আমি একটা জায়গা তৈরি করে নিতে চাইছি যে আমার প্রতি মানুষের সহানুভূতি, সিম্প্যাথি আসুক, এই জায়গা থেকে আমি বলছি না, যেটা রিয়েল ঘটনা ঘটেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে টিউশন পড়াতাম, সেই টিউশনের পয়সা জমিয়ে আমি বাড়িতে প্রায় 5খানা আমি অপারেশন করেছি, বড় বড় অপারেশন করেছিলাম, মায়ের, ভাইয়ের, তো নিজে অসুস্থ ছিলাম, এই ট্রিটমেন্টগুলো করেছি। আর আমরা মানে আমাদের বাড়িতে 2টো রুম ছিল, সেই 2টো রুম পাশাপাশি ছিল, মানে একটা ভেতরের রুম, একটা বাইরের রুম। আমরা এই 2টো রুমে আমরা তখন কেউ বিয়ে শাদী করেছিলাম না যদিও, আমরা এই 5 জন থাকতাম, বাবা মা, তার মধ্যে পড়াশোনা, 3 ভাই, হ্যাঁ তার মধ্যে পড়াশোনা। তো কারেন্ট থাকতো না গরমের সময়, তো এই ঘটনাগুলো ঘটেছে। তো তারপরে তো জব পেয়েছি, জব পাওয়ার পরে তো যাই হোক কোনো রকম ঘরটা করেছি, এই মানে এইটা হয়েছে, বাকি এখনো কিছু হয়নি, লোনও আছে। তো একটা পরিস্থিতি, বাজে সিচুয়েশন। তো তোমরা কি মানে আমরা তো অবশ্যই এখানে একটুখানি বলি আমি, যে এই জব পেয়ে অনেকে হয়তো আনন্দ ফুর্তি করছে, বহুত টাকা মাইনে করেছে, এরকম ব্যাপার নয়। অনেকে কিন্তু এই জবে পেয়েছে বলে তার বাবা মাকে ট্রিটমেন্ট করতে পারে। অনেক ক্যান্ডিডেট আছে, অনেক শিক্ষক আছেন যাদের বাবা মা অসুস্থ,
তাদের ট্রিটমেন্ট করছে, বয়স্ক হয়ে গেছে ট্রিটমেন্ট করছেন। তো মানে সমস্ত দিক থেকে যে একটা মানে একটা সাপোর্ট পেয়েছিলাম যে না আমি মানে হুটহাট করে যাই হোক আমি একটা সমাধান করার মতো একটা জায়গা আছি। হ্যাঁ, মানে এই জায়গাটা তৈরি হয়েছিল, কিন্তু এখন এই যে মানে ভেসে গেল না রাস্তায়, এখন ওরা কোথা থেকে কীভাবে কী করবে, মানে ওই মেকআপ দেওয়ার কোনো জায়গা নেই। অনেকের ওইটা অনেকেরই গল্প, একই গল্প আর কি, অনেকেরই সারোয়ার যেরকম গল্প, মুকুল যেরকম গল্প, অনেকের একই গল্প, একটা পরিস্থিতি আছে এরকম আর কি। যদি সেই জায়গা থেকে মানুষটাকে ভাবতে হবে যে এই পরিস্থিতি আমার হলে কি হতো আর কি। একদম যে অনেকে তো গোটা ফ্যামিলিটাই চালাচ্ছে, যেমন আমার তো আউট ইনকাম নেই, আর তো আমি কোথা থেকে কিভাবে চালাবো, আমার তো একটা জমি জায়গা সেরকম জমি জায়গা নেই, তাহলে আর তো কোনো ইনকাম সেরকম নেই আর কি। এটা একটা মানবিক দিক থেকে অবশ্যই ভাবা উচিত আর কি, সরকারের ভাবা উচিত আর কি। তো গভর্নমেন্ট কি চাইছেন বা কি চাইছে ওনারা সেটা তো বোঝা মুশকিল। তাই তো মানে একটা কথাই ব্যাপার যে আপনারা মানে একটা খুব সিম্পল একটা সাধারণ ওয়ে যদি আপনারা খুঁজে বের করুন যে একটা প্যানেলের, সবাই তো অযোগ্য হতে পারে না, তো একদম ঠিক, অযোগ্য তো হতে পারে না, সবাই হতে পারে না। তো এই প্যানেলটা ক্যান্সেল করার পক্ষে বিপক্ষে আপনারা পাশে থাকবেন, যে আমরা বিপদে পড়েছি, আমরা এখন মাঠে নামবো, আমরা রাস্তায় যাব, বা আমরা অন্যের সহযোগিতা বা আমরা মানে চাইছি, সেই ব্যাপারটা নয়। আমাদের উচিত যে সমাজকে টিকিয়ে রাখার জন্য আমাদের, যে আমি আজকে বিপদে পড়েছি বলে কথাটা বলছি এরকম আপনারা ভাববেন না, যে একটা সমাজের কিন্তু দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে টিচাররা শিক্ষা দেয়, তাদের মানুষ হওয়ার জন্য রাস্তা দেখায়। IPS IAS আপনি WBCS আপনি যে সেক্টরেই যাবেন টিচার ছাড়া হবে না, পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার যারা লয়ার ওনারাও কিন্তু পারবেন না। সুতরাং একটা সমাজ নষ্ট করার যে পরিকল্পনা, এইটা আপনারা সমাজের লোক আপনারা পাশে থেকে, শুধু আমরাই লড়াই করবো এরকম না, আপনারা পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কাছে বিপুল সংখ্যক স্কুলগুলো মানে যারা জানে কাছ থেকে, দূর থেকে মন্তব্য করলে কিন্তু হবে না। আমি আমার স্কুলটাকে খুব ভালো করে জানি যে এই 11 জন শিক্ষক যদি চলে, তাহলে আমাদের স্কুলে 2300 স্টুডেন্ট, সে 5 থেকে 12 পর্যন্ত যে ইউনিটগুলো, সেই প্রত্যেকটা ইউনিট নেওয়ার মাসে থাকবে না, তাহলে কে নেবে? এবার একটা মাসে 7টা ক্লাস নিয়ে আসবে, তারপর সম্ভব। এরকম অনেক স্কুল পশ্চিমবঙ্গে আছে যেগুলো কিন্তু মানে পড়াশোনার অসুবিধা, মানে কি সে লাটে ওঠা যায় বলে সেরকম অবস্থা কিন্তু হবে। এবার এখানে কি ব্যাপার এর মধ্যে কোনো পরিকল্পনা আছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না আর কি। সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আছে কিনা সে ব্যাপার বলার যোগ্যতাও নেই, আর সে ব্যাপারটা আমরা জানিও না। কিন্তু এই বিপুল সংখ্যক শিক্ষকমশাই চলে গেলে, যেহেতু নিয়োগ নেই আর কি, অবস্থা শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা সঙ্গীন অবস্থা, একটা করুণ অবস্থা। স্কুল খুললে বোঝা যাবে যে কতটা ভয়াবহ অবস্থা আর কি। স্কুলগুলো চলবে না, সিম্পলি বলা যেতে পারে। তো একটা মাপকাঠি, যে মাপকাঠি ছিল আর কি, সেই মাপকাঠিতে যোগ্যতায় ওরা বহুবার মানে ডকুমেন্ট যতবার চেয়েছে ততবার ডকুমেন্ট, সেই রেলিভেন্ট ডকুমেন্ট কিন্তু DI অফিস এস অফিস কিন্তু এরা সাবমিট করেছে, এবং ওয়েবসাইটে যে ওএমআর শিট দেওয়া হয়েছে তাতেও কিন্তু সেই ওএমআর শিটের কপি কিন্তু এদের কাছে কোনো মতেই ব্ল্যাঙ্ক না। 11-12 আমি জয়েন করিনি, সরি 9-10 আমি জয়েন করিনি। 9-10 ওএমআর শিট আছে, সেখানে আমার র্যাঙ্ক এসেছিল। আর আমি জয়েন করেছি 11-12-এ, সেখানে 11-12-এ যে ওএমআর শিট সেটা এখনও মানে দেয়নি, আপলোড করেনি। তো এখানে লিস্টটা পাবেন, যে মেরিট লিস্টটা আছে সেই মেরিট লিস্টটা পাবেন আপনি। তো এর প্রসঙ্গে একটা কথা বলি, আপনি দর্শককে জানিয়ে রাখি আর কি। একটা ঘটনা দেখুন কেমন হয়েছে। ধরেন 7 সাল বা 8 সালে যারা চাকরি পেয়েছে আর কি, দূরে চাকরি যারা পেয়েছিল আর কি, তারা কি করেছিল, অনেক সময় 16 সালের পরীক্ষা তারা কাছে যাওয়ার জন্য কিন্তু অনেকে পরীক্ষা দিয়েছিল। তাহলে হয়তো কেউ কোচবিহারে আছে, কেউ জলপাইগুড়ি আছে, মুর্শিদাবাদ আছে, কলকাতায় যেতে চায় বা অন্য জায়গায় যেতে চায়, তারা কিন্তু ওই চাকরিটা রিজাইন করে, মানে 7 সাল 8 সাল চাকরি রিজাইন করে তারা কিন্তু 16 সালে আবার নতুন করে সেই নতুন স্কুলে বাড়ির কাছে জয়েন করেছে। এখন পরিস্থিতিতে কি হলো আর কি, এখন পরিস্থিতিতে অফ করে দাও ওটা, তারপর আবার বন্ধ ধরো, তারপর আবার হবে অসুবিধা। সেই ক্যান্ডিডেট যারা 7 সালে পরীক্ষা দিয়ে পেয়েছিল বিভিন্ন স্কুলে, তারা বাড়ির কাছে আসার জন্য আবার 16 সালে পরীক্ষা দিল। তো 16 সালে পরীক্ষা দেওয়ার পর তারা নিয়োগ হলো, এই যে প্যানেল বাতিল হলো তার মধ্যে তারা আছে। তাহলে তাদের কত বড় দুর্ভাগ্য আর কি, যে সেই চাকরি যারা, যেটা ভ্যালিড চাকরি ছিল, কোনো রকম প্রশ্নচিহ্ন ছিল না আর কি। তাহলে এখন অবশ্যই এখনও কিন্তু তারা ভ্যালিড, আমি ইনভ্যালিড বলছি না, কিন্তু তারা পরিস্থিতির শিকার। বর্তমান যে তাদের মানে দুর্ভাগ্য নেমে আসলো আর কি, তারা তার শিকার আর কি, সেই পরিস্থিতির শিকার তারা। তাদের মানসিক অবস্থাটা কেমন সেটাও ভাবতে হবে কিন্তু আমাদের, যে তারা কতটা আফসোস করছে, তো ওই চাকরিটা কেন ছাড়লাম আর কি, এটা কেন নিলাম, এটা কোনো কথা হতে পারে না। তো তাদের প্রতিও সমবর্থে আর কি। তো এটা একটা মানে অদ্ভুত একটা অভূতপূর্ব পরিস্থিতি মানুষ বলেন, অভূতপূর্ব পরিস্থিতি, যে ঘটনা আগে কখন ঘটেনি পশ্চিমবঙ্গে, সেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এই শিক্ষক বা শিক্ষিকারা যাচ্ছে আর কি। মানসিক দিক থেকে তারা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে আর কি। কারণ
আপনি যদি এই পরিস্থিতিতে থাকতেন আপনারও কিন্তু মানসিক অবস্থা একই রকম হতো। তো এবার সারা তুমি কিছু বলো আর কি তোমার। হ্যাঁ, এখানে আপনি যেগুলো বললেন যে আবেগ অনুভূতি বা যে সিচুয়েশন পরিস্থিতি, সেটা একেবারেই উনি একদম 100% সত্য কথা বললেন। কিন্তু যারা জিনিসটা ফিল করছে বা যে আমার পেটে লাথি মেরেছে, আমার যে সঞ্চয়, অ্যাকচুয়ালি মানুষ কখন মানে মানে রাস্তায় নামে, যে এক হচ্ছে ঘর ছাড়া করলে আর এক হচ্ছে পেটে লাথি মারলে, পেটে খাবার না থাকতে। তো আমাদের কোনোটাই থাকবে না। তো সুতরাং আমাদের যেটা অপশান, আমরা আমাদের মতো করে আইন দিয়ে বা আইনগতভাবে কত কি করা যায় সেটা একটা দেখার বিষয়। আর গভর্নমেন্ট তো অলরেডি এসএলপি ফাইল করেওছে, সেটাও একটা দেখার বিষয়। এবার পরের স্টেপগুলো সেগুলো আমরা আমাদের মতো করে সাজিয়ে আমরা নামতে চাই। একটা প্রসঙ্গ যেটা উঠছে বারবার, এটা আমার মতো অযৌক্তিক মনে হচ্ছে যে এই যে বলছে আবার পরীক্ষা দিতে হবে আর কি। তো এটা তোমার কি যেটা যুক্তিযুক্ত মনে হচ্ছে যে পরীক্ষাটা কেমন করে দেবে? তুমি যে বললে যে যারা হাউস ওয়াইফ তারা বাড়ির কাজে অনেকটা ব্যস্ত আছে, তাদের যে প্রিপারেশন ছিল সেই সময় তারা রেডি ছিল সমস্ত কিছু সাবজেক্টে, জিকেতে, টেটে, সেই পরীক্ষা যদি তাদের দিতে হয় ইন্টারভিউতে, তারা কি এখন অতটা প্রস্তুত তো না? তারা না, যে কোনো ছেলে মেয়েরই বা স্টুডেন্টদেরই বা টিচারদেরই একটা নির্দিষ্ট একটা সময় থাকে, যে এই সময়ের মধ্যে এই ফেজটা আমার যে পড়াশোনার সময় বা এই টাইমটা হচ্ছে আমার জব পাওয়ার সময়। তো দীর্ঘ 6-7 বছর পেরিয়ে গেছে, পেরিয়ে যাওয়ার পরে যদি ওই ক্যান্ডিডেটগুলোকেই বলে যে আমি 2016 সালে যতজন পরীক্ষা দিয়েছে তাদেরকে ঘুরিয়ে আবার বসানো হলো, তার ফলে আবার মানে যোগ্য অযোগ্য নির্বাচন করা হলো, এইটা কোনো পদ্ধতি বা এটা কোনো সমাধান হতে কখনোই পারে না। আমি একটা ধরনের ধর সচিনকে বা কপিলকে এখন বলেছে বা তুমি ব্যাট করো, সচিন তো সেরা সময় খেলে গেছে, এখন সেই খেলাটা খেলতে পারবে না, কপিল তো ভালো বল করতে পারবে, সেটা বুঝতে হবে। সুতরাং এইখানেই আমার প্রশ্ন চিহ্ন আছে যে এইটা হতে পারে কি করে, বা ওনারা কোন সেন্সে এটা মানে বলেন যে আবার পরীক্ষায় বসতে হবে। হয়তো বসলে অনেকেই পরীক্ষা দেবেন, আর জোর করেও অনেকে দেবেন। হ্যাঁ, পরীক্ষা দেওয়াটা সেটা সমাধান নয়। আমরা চাইছি পার্মানেন্ট কিছু সমাধান, এবং এটা যেন একদম পার্মানেন্ট হয়, যার জন্য আর যেটা আগে না হয়। সময় নিক, দরকার হলে সময় নিক, কেননা সিবিআই আছে, ওনাদের মতো কাজ করতে দিক, সহযোগিতা করুক, সময় নিক, কিন্তু আমরা পার্মানেন্ট সমাধান চাই। যে পরীক্ষাটার সমাধান কখনোই হতে পারে না। হ্যাঁ, তো পার্মানেন্ট সমাধান এবং পরবর্তীকালে এটা নিয়ে টানাটানি না হয়, একদম ক্লিয়ার সার্টিফিকেট দিয়ে দেয়। সব সময় যে একটা টেনশন কাজ করছে, এটা কতদিন নেবে? আর আপনারা তো জানেন, ডাক্তারি পরিভাষায় আপনারা তো জানেন যে সমস্ত রোগের থেকে বড় রোগ হচ্ছে যে মানসিক টেনশন নেওয়া। এই বড় রোগ, এই রোগ কতদিন নিয়ে বেড়াবো? 1 দিন 2 দিন 1 বছর কতদিন নিয়ে বেড়াবো? আমরা সুরাহা চাই এর একটা, যে যাতে করে এটা সুস্থভাবে যোগ্যদেরই চাকরি ফিরিয়ে দেওয়া হোক। তো সারোয়ারকে অনেক ধন্যবাদ। আমরা সারোয়ারের পাশে আছি, আমাদের স্কুলেরই সারোয়ার, খুব মানে সারোয়ারের আমার এলাকায় যারা থাকে সারোয়ারকে সবাই চেনে আর কি। তো আমাদের স্কুলও কিন্তু স্কুলের তরফ থেকে, আমি মধুরকুল হাই স্কুলের তরফ থেকে বলছি, আমাদের স্কুলের স্টাফ বা পরিবেশ খুব ভালো আর কি। আমরা প্রত্যেকে, সারোয়ার বলে না, যারা ভুক্তভোগী প্রত্যেকের পাশে মধুরকুল হাই স্কুল আছে আর কি। আমরা পাশে বলতে মানসিক দিক থেকে তো পাশে আছি, ওদের ওরাই লড়ছে, যেখানে যেতে হচ্ছে ছুটছে, ডকুমেন্ট দিচ্ছে আর কি। প্রত্যেকে ব্যক্তিগতভাবে সেই লড়াইটা লড়ছে, গ্রুপ আছে, ওদের একটা সংগঠন আছে। কিন্তু আমরাও স্কুলের তরফ থেকে কিন্তু মানসিক দিক থেকে কিন্তু ওদের পাশে সবসময় আছি এবং থাকবো আর কি। এটা এই স্কুলের তরফ থেকে বা আমার তরফ থেকে বার্তাটাও দিলাম আর কি। যে একটাই রিকোয়েস্ট, আপনারা একটু মানবিক দিক থেকে এদেরকে দেখুন। এরাও কিন্তু মানে ওদের ফিলিংসটা কিন্তু বুঝতে হবে আর কি। যে এবং আমি মনে করি এর সমাধান খুব দ্রুত হোক। স্কুল আপাতত বন্ধ আছে, স্কুল খুললে যেন এই সমস্ত শিক্ষিকা যেন আবার সসম্মানে তাদের যে কাজ, তাদের কিন্তু দৌড়ে বেড়ানো, রাস্তায় দৌড়ে বেড়ানো কাজ কিন্তু না, তাদের কাজ হচ্ছে ক্লাসরুমে পড়ানো। আমার তাই মনে হয় ব্ল্যাকবোর্ড থাকবে, ও অঙ্ক করাবে, ছেলে মেয়ে পড়াটা বুঝবে, সেটা হচ্ছে তাদের কাজ। সেই কাজ যেন সরকার তাদেরকে ফিরিয়ে দিক। তাদের এই আন্দোলনে দিল্লি, কলকাতা, হাইকোর্ট ঘুরে বেড়ানো কিন্তু সমাজের কাজ না। তো সেই কাজের যে কাজের মানে নিয়োগ হয়েছিল যে কাজের জন্য, সেই কাজের যেন তারা আবার পুনর্বহাল হয় এবং স্কুলটাও ভালোভাবে চলুক, শিক্ষা ব্যবস্থাও যে আছে যেরকম করে চলছে, তো একটা স্কুলগুলো তো চলছিল আর কি, সেখান থেকে যাতে ব্যাঘাত না ঘটে আর কি, তার ব্যবস্থা সরকার করুক, এটুকু আশাবাদী, আমরা আশাবাদী হওয়ার আর কি। এটা আমারও আবেদন থাকলো আর কি সরকারের কাছে আর কি, যেন সমস্ত ঠিকঠাক হয় আর কি। তাই তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাদের সহযোগিতা করেন, মেন্টালি অনেক সাপোর্ট করেন। তো আমি জাস্ট
একটা কথা আমি বলতে ভুলে গেছি, এইটা বলে আমি ইতি টানবো। সেটা হচ্ছে যে দেখুন, মানে আমি কম্পেয়ার করছি না কারোর সঙ্গে, ইন্ডিভিজুয়াল যে কারোর সঙ্গে কম্পেয়ার করছি সেরকম ব্যাপার নয়। আপনার বিভিন্ন সেক্টর আছে, দেখুন ব্যাংকিং সেক্টর আছে বা আইটি সেক্টর আছে বা আদার সেক্টর আছে, অন্যান্য বিজনেস সেক্টর আছে। তো বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে কাজ কিন্তু পেন্ডিং, হয়তো একটা কাজ পেন্ডিং থাকে না, কিন্তু আর একটা কাজ পেন্ডিং থাকে। তো কোনো না কোনো কাজ সব জায়গাতে কম বেশি পেন্ডিং পাবেন, সমস্ত সেক্টরে পেন্ডিং পাবেন। কিন্তু দেখবেন আমাদের একটা ম্যানমেড যে তৈরি করা ব্যাপার, যে শিক্ষকদের সম্মান দিতে নেই, এই জায়গাটা যে তৈরি করে ফেলেছে। কিন্তু একটু গুরুত্ব দিয়ে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে শিক্ষকতা পেশায় কোনো টিচার ওনার কোনো কাজ ফেলে রাখেন না, সঠিক সময়ে সঠিকভাবে করেন। বছরের রেজাল্ট বছরেই হয়। খাতা দেখার সময় খাতা দেখেন, 3 বার খাতা দেখতে হয়, কোনো সময় বসে থাকে না। আপনারা হয়তো ভাবছেন যে এই গরমে টিচাররা বাড়িতে বসে আছে। হ্যাঁ, ছুটি দিয়েছেন, গভর্নমেন্ট ছুটি দিয়েছেন, বসে আছে, এটাও একটা সমাধানে, সেটা আলাদা মানে বিষয়, সেটা অন্য সাইডের বিষয়। কিন্তু এই সময় কিন্তু ওনারা কেউ বসে নেই। ওনারা কিন্তু প্রথম ইউনিটের খাতা সকলেই সমস্ত টিচারই দেখাশোনা করছেন। ইলেকশনের জন্য ওনারা বসে আছে এরকম ভাবার কোনো কারণ নেই। একটু শান্তভাবে ভাববেন, দিয়ে নিয়ে আপনারা সম্মান দেবেন। হ্যাঁ, এটা প্রাপ্য সম্মান, একদম ঠিক। তো এই বলে আমি আমার ক্ষুদ্র নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।